ফিজিওথেরাপি এক্সারসাইজ তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই হাঁটা বা ব্যালেন্স বা পড়ে যাওয়ার ঝুঁকি কমাতে কোন ফিজিওথেরাপি এক্সারসাইজগুলো বেশি কার্যকর? ধন্যবাদ। আসলে পড়ে যাওয়া প্রতিরোধ করাটা খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের রোগীদের ক্ষেত্রে পড়ে গেলে সে হয়তো তার মাথায় আঘাত পেতে পারে, তার ফ্র্যাকচার হওয়ার চান্স থাকে। সো আমরা এই জিনিসটাকে ফোকাস করি। সেক্ষেত্রে আমরা তাকে ২-৩টা জিনিস করাই। একটা হলো তার ব্যালেন্সিং এক্সারসাইজ। হাঁটতে গেলে সে মনে হয় যে পড়ে যাবে। তো এই যে তার পড়ে যাওয়া প্রতিরোধ করার জন্য তার ব্যালেন্সিং একটা এক্সারসাইজ আমরা করাই, যেটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে তার ব্যালেন্সটা ইমপ্রুভ করে। এর পাশাপাশি দেখা যায় যে তাকে আমরা গেট ট্রেনিং করাই। যেমন আমরা যখন হাঁটতে যাই, উনি দেখবেন এই ধরনের আক্রান্ত রোগী সে ছোট ছোট পা করে হাঁটছে এবং নর্মাল যে ব্যালেন্স থাকার কথা বা যে আমরা সাধারণত সোজা হাঁটি সেই সোজা হাঁটতে পারে না। তাকে আমরা ওই গেট ট্রেনিংয়ের মাধ্যমে এটাকে আবার ছোট বাচ্চাদেরকে যেমন শেখাতে হয়, এ ধরনের রোগীদেরকেও আবার নতুন করে হাঁটা শেখাতে হয়। পাশাপাশি সে আবার ভুলে যায়, তার ডিমেনশিয়া ডেভেলপ করে। দেখা যায় যে কিছুক্ষণ আগে যেটা বলা হয়েছে সে পরে আর মনে রাখতে পারে না। সো এই রোগীদেরকে অলওয়েজ তাদের একজনের তত্ত্বাবধানে রাখতে হয়, যেটাকে আমরা কেয়ার গিভিংয়ের কথা বলি। একজন কেয়ার গিভার যদি থাকে, সে তাকে বারবার রিমাইন্ড করা, তার পোস্টারাল কারেকশন করা, এগুলোতে হেল্প করতে পারে। স্যার, আমরা পার্কিনসন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানছিলাম, আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাই, দর্শকদের জানাতে চাই, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। জি, নিশ্চয়। সুপ্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসবো খুব শিগগির, সঙ্গেই থাকুন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা: ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। বিরতির পর আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। জানছিলেন পার্কিনসন ডিজিজ বিষয়ে নানা পরামর্শ। আমাদের সাথে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী। স্যার, বিরতির পর আপনাকে আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্যার, ফাংশনাল ট্রেনিং এগুলো পার্কিনসন রোগীদের জন্য কিভাবে উপকারী? হ্যাঁ, ধন্যবাদ। ফাংশনাল ট্রেনিং এই জন্য উপকারী যে আমরা প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কাজ করি। এখন দেখা যায় যে একজন পার্কিনসনে আক্রান্ত ব্যক্তি, আগে হয়তো উনি টিচিং প্রফেশনে ছিলেন, কেউ হয়তো ইঞ্জিনিয়ার ছিলেন, কেউ হয়তো ডক্টর ছিলেন, বা বিভিন্ন মাল্টি প্রফেশনাল মানুষই তো এই রোগে আক্রান্ত হয়। তো তার যে ফাংশনাল অ্যাবিলিটি ছিল, যে ধরনের কাজের সাথে উনি ইনভলভ ছিল, বা আমাদের দৈনন্দিন যে কাজগুলো আমরা নর্মালি করি, আমরা খাবার দাবার খাই, আমরা যে ধর্মের অনুসারী হই, সেই ধর্মীয় যে অনুশাসনগুলো, নামাজ পড়ি বা যে ধর্ম পালন করি, এছাড়া আমাদের দৈনন্দিন যে কাজ থাকে, এই প্রত্যেকটা কাজেই আমাদের একটা ফাংশনাল ট্রেনিংয়ের প্রয়োজন পড়ে এই ধরনের রোগীদের ক্ষেত্রে। কারণ সে অনেক সময় সে প্রপারলি করতে পারে না, ভুলে যায়, বা অনেক সময় দেখা যায় যে হাত কাঁপছে, সে জিনিসটা ধরে রাখতে পারছে না। তো এই ক্ষেত্রে তার ফাংশনাল ট্রেনিংটা খুবই উপকারী বা কাজে লাগে। কারণ আপনি শুধু মুখে বললেই তো এটা জিনিস সে করতে পারে না, তো তাকে আবার দেখানো, করানো, শেখানো, তো এই জিনিসটা আসলে একটু সময়সাধ্য। কিন্তু এটা একজন কেয়ার গিভিং করার জন্য বা কেয়ার গিভার যারা থাকেন তাদেরকে আমরা ট্রেন আপ করি। এই জিনিসটা তাকে রেগুলার করানো, সাথে সাথে যখন সে সেন্টারে আসে তাকে আমরা এই জিনিসগুলো সম্পর্কে একটু অবহিত করে দিই। এটা আসলে তাকে যদি সুস্থ জীবনযাপনের ক্ষেত্রে অনেক সহযোগিতা করে। স্যার, আমরা তো ফিজিওথেরাপির গুরুত্ব সম্পর্কে জানছিলাম। তো এই পার্কিনসন রোগীদের ক্ষেত্রে এই ফিজিওথেরাপি কতদিন ঘন ঘন অথবা কতদিন আসলে চালিয়ে যেতে হয়? খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। অনেকে মনে করে যেহেতু এটা লাইফ লং ডিজিজ, সো কতদিন এটা কন্টিনিউ করব। আমরা রোগীর প্রথম যখন আমাদের কাছে আসে, আমরা তাকে একটা অ্যাসেসমেন্ট করি যে তার বর্তমান লেভেলটা কী অবস্থানে তিনি আছেন। দেখা যায় যে আমরা প্রাথমিক বা মধ্যম পর্যায়ে যদি থাকে, তাকে প্রথম দিকে আমরা কয়েকটা সেশন রেগুলার নিতে বলি, তারপরে আমরা অল্টারনেটিভ ডেতে নিতে বলি, সপ্তাহে 2 দিন, সপ্তাহে 1 দিন, এইভাবে করে তাদেরকে আমরা মেনটেনেন্স করতে বলি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব সিভিয়ার প্রবলেম আমাদের কাছে আসছে অনেক দেরিতে, তখন তার অ্যাসেসমেন্ট বা অনুযায়ী দেখা যায় যে কখনো 2 সপ্তাহ, 3 সপ্তাহ বা 1 মাস, 2 মাস টানা নিতে হয়। নিয়ে জিনিসটাকে ইমপ্রুভ করার পরে গ্রাজুয়ালি আমরা আস্তে আস্তে সেটাকে কমিয়ে দিই। এটা ডিপেন্ড করে রোগীর সিভিয়ারিটি কী, তার সমস্যা কতটুকু, সেগুলোর উপর। স্যার, ফিজিওথেরাপির মাধ্যমে দৈনন্দিন কাজ যেমন ওঠা, বসা, লেখা, এগুলোর উন্নয়ন আসলে কিভাবে করা যায়?
হ্যাঁ, ধন্যবাদ। আমরা ফিজিওথেরাপির পাশাপাশি এক্ষেত্রে একটু অকুপেশনাল থেরাপি ট্রিটমেন্টের সাহায্য নিই। আমরা আসলে এই রিহ্যাব প্রফেশনালের ক্ষেত্রে আমরা দেখি কয়েকটা প্রফেশন আমরা একসাথে কাজ করি। যেমন একজন পার্কিনসন রোগীর ক্ষেত্রে যেমন একজন নিউরোমেডিসিন বা নিউরোলজিস্টের যেমন ভূমিকা রয়েছে, পাশাপাশি তার ফিজিক্যাল রিহ্যাবিলিটেশনের জন্য তার ফিজিওথেরাপি দরকার। তার অনেক সময় যে ফাংশনাল ডিসএবিলিটিসগুলো তৈরি হয় সেগুলোকে রিকভার করার জন্য তার অকুপেশনাল থেরাপি দরকার পড়ে। এটা আমরা একটা টিম ওয়ার্ক, আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ নিয়ে কাজ করি, যে ক্ষেত্রে তার এই ছোটো ছোটো স্মুথ ওয়ার্কগুলো করার জন্য অকুপেশনাল থেরাপি খুবই ভাইটাল রোল প্লে করে। সাথে সাথে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা তার মাসেল পাওয়ারগুলো বাড়াই, যে কাজগুলো যেন সে করতে পারে। তো এই জন্য আসলে ব্যক্তি মানে একজন বা একটা পার্সন এই জিনিসটাকে পুরোপুরি সমাধান দিতে পারে না। যেমন আমরা ধরে নিই যে একটা তরকারি রান্নার ক্ষেত্রে দেখবেন যে অনেকগুলো মশলার ব্যবহার হয় এখানে, যেহেতু আপনি যেটা রান্না করবেন এর পাশাপাশি লবণ, মরিচ, হলুদ, পেঁয়াজ অনেক কিছুর প্রয়োজন। ঠিক তেমনই এই ধরনের যে ডিজিজগুলো, এইগুলো পরিপূর্ণ সুস্থতা না পেলেও তাকে স্বাভাবিক জীবনযাপন করার জন্য কয়েকটা ডিসিপ্লিনারি টিম একসাথে নিয়ে আমরা এই কাজটা করে থাকি। সো এই ক্ষেত্রে আপনি যেটা বললেন, এই ক্ষেত্রে অকুপেশনাল থেরাপি, ফিজিওথেরাপি একসাথে মিলে তাদের এই ফাংশনাল সমস্যা বা তার দৈনন্দিন কাজে যে জিনিসগুলো করা দরকার সেগুলোতে আমরা সাহায্য করি।